আমার নতুন ইউটিউব চ্যানেল দিশারিতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে কাইন্ডলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজ ক্লাস 11-এর ছুটি গল্পটা আমি বোঝাবো। ছুটি গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের গল্প নাটক ছোট থেকে আমরা পড়ে এসেছি, গান শুনে আমরা বড় হয়েছি, তার উপন্যাস আমাদের সমৃদ্ধ করেছে, তাই তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে রবীন্দ্রনাথ যখন শাহজাদপুরে জমিদারি পরিদর্শনের কাজে নিযুক্ত ছিলেন সেই সময় দূর থেকে পল্লী বাংলার বিভিন্ন চরিত্রগুলোকে দেখেছেন এবং তাদেরকে স্থান দিয়েছেন নিজের ছোট গল্পে। এই শাহজাদপুরে থাকার সময় ছুটি গল্পের প্লট কিছুটা ওনার মাথায় এসেছিল, সেখান থেকে গল্পের সূচনা বা পটভূমি বলতে পারো। সেই শাহজাদপুরই ওনার গল্পের পটভূমি। আমাদের এই ছুটি গল্পটি ওনার গল্পগুচ্ছ গল্প সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। যদি কখনো সুযোগ হয় গল্পগুচ্ছ গ্রন্থটা একটু পড়ে দেখো, ভালো লাগবে। আমি গল্পটা লাইন ধরে ধরে পড়াবো, একটু মনোযোগ সহকারে শুনো, তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল। বালকরা যারা খেলার সঙ্গী, তাদের মধ্যে একজন নেতাস্থানীয় থাকে যে কি খেলা হবে, কোথায় খেলা হবে, কি বিষয় দিয়ে খেলাটা শুরু করা হবে সেটা সে ঠিক করে। তো তাদের সর্দার এখানে কার কথা বলা হয়েছে? ফটিক চক্রবর্তীর। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। মাস্তুল মানে জাহাজের মাস্তুল। নদীর ধার, সেখানে জাহাজে মাস্তুল করবার জন্য একটা শালকাঠ ফেলে রাখা হয়েছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। এটাই আজকের খেলা। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করল। বালকরা ভাবল যে এরম খেলে যার কাঠ সে এসে খোঁজ করবে, সে বিরক্ত হবে, এটাতেই তাদের আনন্দ। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মানে ছোট ভাই মাখনলাল, ফটিকের ছোট ভাইয়ের নাম মাখনলাল, এটা একটু মনে রেখো, গম্ভীরভাবে সেই গুঁড়ির উপর গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। মানে ছেলেরা একটু ভেঙে পড়ল যে খেলার মাঝখানে এরকম একটা ছেলে এসে কাঠের ওপর বসে পড়ল। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আদ্র ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছু মাত্র বিচলিত হইল না, মানে সে একটু চিন্তা করলো না কি হচ্ছে ওর সাথে। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। অর্থাৎ মাখনলালের কথা বলা হয়েছে। সে ভাবছে এইসব কি খেলা খেলছে, যত বাজে খেলা, এসব অকাল মানে কম বয়সে এসব চিন্তাভাবনা তার মাথার মধ্যে ঢুকে সে ওখানে বসে এই নিয়ে চিন্তাভাবনা করতে থাকলো। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, আস্ফালন একটু জোর গলায় আর কি বলল, দেখ মার খাবি, এবেলা ওঠ। সে দাদা, তার উপর বালক দলের সর্দার, তাকে তো এইটুকু আস্ফালন দেখাতেই হবে। সে তাহাতে আরও একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল। অর্থাৎ তার মধ্যে নড়াচড়ার কোনো লক্ষণ তো দেখাই গেল না, সে যেন আর একটু জাঁকিয়ে বসল। এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ড দেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না। অর্থাৎ ফটিক ভাইয়ের কাছে একটু দমেই যায়, ভাইকে একটু ভয়ই পায়। তাই যদিও উচিত ছিল ভাইকে এই মুহূর্তে শাসন করার জন্য তার গালে একটা চর কষানো, কিন্তু সেই সাহস ফটিক সঞ্চয় করতে পারল না। কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরেকটু বেশি মজা আছে। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই।
কাঠটা যে গড়িয়ে গেলে পড়ে যাবে সে সম্বন্ধে না বালকদের কোনো ধারণা ছিল, না মাখনের নিজের কোনো ধারণা ছিল। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা, হেইও, সাবাস জোয়ান, হেইও। গুড়ি এক পা ঘুরিতে না ঘুরিতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব এবং তত্ত্বজ্ঞান সমেত ভূমিসাৎ হইয়া গেল। আগেই বলেছিলাম, গুঁড়ি জাতীয় জিনিস তার ওপর বসলে সে তো গড়ালেই গড়িয়ে পড়বে মাখন। খেলার আরম্ভে এরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। হৃষ্ট মানে আনন্দিত। অন্যান্য বালকরা ভাবতেই পারেনি মাখন পড়ে যাবে। মাখনের পড়ে যাওয়াতে তারা একটু বেশি আনন্দিত হলো। কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। ফটিক কিন্তু আনন্দিত হতে পারল না। সে মাখনকে চেনে, সে একটু ভয়ই পেয়ে গেল। মাখন তৎক্ষণাৎ ভূমিসজ্জা ছাড়িয়া ফটিকের ওপর গিয়া পড়িল। একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। সে উঠে গিয়ে কি করতে শুরু করলো? মাখন ফটিককে এলোপাথারি মারতে শুরু করলো। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখে গমন করলো। শুধু দাদাকে মারলো এমনই না, নিজে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে গেল। খেলা ভাঙিয়া গেল। ফটিক গোটা কতক কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধনিমগ্ন নৌকার গলুইয়ের ওপর চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। ফটিকের মনটাও খারাপ হয়ে গেল। খেলা ভেঙে গেল, ভাই চলে গেল। ফটিক কী করলো? নদীর ধার থেকে কতগুলো কাশ ছিঁড়ে তার গোড়া থেকে যে সামান্য মিষ্টি স্বাদ পাওয়া যায় সেটা চিবোতে চিবোতে সামনেই যে নৌকো বাঁধা ছিল তার গলুইয়ের নিচে গিয়ে বসে গোড়া চিবোতে শুরু করলো। এমন সময় একটি বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধ বয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। একজন নৌকো থেকে নেমে আসলেন, বিদেশি ভদ্রলোক। বিদেশি নৌকায় একজন ভদ্রলোক, তার কাঁচা গোঁফ আর চুলটা পুরোপুরি পাকা। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কইল, ওই হোথা। কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রহিল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিল, কোথা? সে বলিল, জানি নে। কারণ ফটিকের মন মেজাজ ভালো ছিল না, কারোর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো মানসিকতা তার তখন ছিল না। বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। চক্রবর্তীদের বাড়িরই সন্ধান করছিলেন, তাই অন্য মানুষদের কাছ দিয়ে খোঁজ নিয়ে সেদিকে যেতে শুরু করলেন। অবিলম্বে বাঘাবাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। বাঘাবাগদি তাদের বাড়ির পরিচারিকা, তাই সে ফটিককে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছড়িতে লাগিল। ফটিককে দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিল, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস? কখনো মারিনি। মাখনকে জিজ্ঞেস করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হ্যাঁ মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল। মা চিৎকার করিয়া কহিলেন, তুই আমার গায়ে হাত তুলিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হচ্ছে তোমাদের? কাঁচা পাকা বাবু কাকে বলা হয়েছে? যে ওই বিদেশি নৌকো করে এসেছিলেন ওই ভদ্রলোক। ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়েছিলেন, অর্থাৎ দাদা এখানে থাকতেন না, দাদা বিদেশে কাজে গিয়েছিলেন। ইতিমধ্যে ফটিকের মায়ের 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। তাহলে ফটিকের মামার নাম কি? বিশ্বম্বরবাবু, একটু মনে রেখো। কিছুদিন খুব সমারোহে গেল। বাড়িতে মামা এসছে বহুদিন পর, স্বভাবতই সবাই খুব আনন্দের সাথে কটা দিন কাটালো। অবশেষে বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে
ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিকের অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা আর বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন। তাহার ভগিনী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। অর্থাৎ ফটিক অত্যন্ত জ্বালাতন করে সারাদিন। শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। অর্থাৎ উনি নিজের দায়িত্বে ফটিকের পড়াশোনা করাতে চান কলকাতায় নিয়ে গিয়ে। বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। ফটিককে জিজ্ঞাসা করিলেন, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক লাফাইয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। অর্থাৎ ফটিকের মা চিন্তিত ছিল মাখনকে নিয়ে, ফটিককে নিয়ে। ওনার ধারণা ফটিক অকারণে মাখনকে মারধর করে, তার উপর অত্যাচার করে। তাই হয়তো ফটিককে দূরে কোথাও পাঠিয়ে দিলে মাখনের ওপরেই অত্যাচার বন্ধ হবে। কিন্তু মন চায়নি ছেলেকে বাইরে পাঠাতে। তাই ছেলে যখন এক কথাতে রাজি হয়ে যায়, মায়ের মন তো একটু হলেও দ্বিধায় পড়তে শুরু করেন উনি। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। ফটিকের কোনো ধারণা ছিল না কলকাতা কেমন জায়গা, একটা অজানা জায়গা, নিশ্চয়ই খুব আনন্দের হবে বাচ্চাদের মনে যেটা হয়। তাই জন্য সে কলকাতা যাওয়ার জন্য পাগল হয়ে উঠল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বশত তাহার ছিপ, ঘুড়ি, লাটাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। মাখনকে অর্থাৎ নিজের ভাইকে নিজের প্রিয় জিনিসগুলো নির্দ্বিধায় ব্যবহার করার অনুমতি দিয়ে ফটিক এখান থেকে চলে গেল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তাহার নিজের 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘর কন্যা পাতিয়া বসিয়াছেন। ইহার মধ্যে সহসা একটা 13 বৎসরের অপরিচিত অশীতি পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্ভরের এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান থাকে। এক তো তার 3টি ছেলে, তার উপর গ্রামের পাড়াগাঁয়ে একটি ছেলে সেরকমভাবে কিছু জানে না কলকাতা সম্পর্কে, তাকে হঠাৎ করে এনে পরিবারের সদস্য করে তোলা, সেটা মামির পক্ষে মেনে নেওয়া খুব একটা সহজ ছিল না। তাই মামি ব্যাপারটাকে মন থেকে মেনে নিতে পারেনি বা পছন্দ করেনি। বিশেষত 13-14 বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। বালাই মানে আপদ। 13-14 বছর, টিনেজ, এই সময় বয়স সন্ধির সময়। তাই শরীরে মনে পরিবর্তন আসে। এই সময় সে নিজের লোকেদের কাজ ছেড়ে কোথাও গিয়েই অ্যাডজাস্ট করে নিতে পারে না। ফটিকের এই সময় স্থানান্তর তার মনের ওপর একটা চাপ সৃষ্টি করেছিল। শোভাও নাই, কোনো কাজেও লাগে না, স্নেহ উদ্রেক করে না। অর্থাৎ এই সময় না দেখতে সুন্দর লাগে, না ছোট বাচ্চা বলে তাকে আদর করা যায়, না তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া যায় বড় হিসেবে। তার সঙ্গসুখও বিশেষ প্রার্থনীয় নহে। তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই প্রগলভতা। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। লোকে সেটা তাহার একটা কুশ্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না। এই সময় শরীর মনের বার বৃদ্ধি হয়, জামা কাপড় ছোট হতে শুরু করে, এটাও একটা পরিবর্তন। শৈশব এবং যৌবনের অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয়। সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাইতেছে না। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী হইয়া থাকে। অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায়। এই সময় মন একটু বেশি স্নেহ, একটু বেশি ভালোবাসার দাবি জানায়। যে মানুষ তাকে একটু বেশি ভালোবাসে সে কিন্তু তার দাস হয়েও থাকতে রাজি হয়ে যায়। এই সময় যদি কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সখ্য লাভ করিতে পারে,
তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না, কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। এই সময় মায়ের কাজটাই তার কমফোর্ট জোন। তার বাইরে বেরোলে তার কাছে সেটা কিসের তুল্য? নরকের তুল্য। না তাকে কেউ বোঝে, না তাকে কেউ সাহচর্য দেওয়ার মতো রয়েছে, না তাকে কেউ স্নেহ ভালোবাসা দেখানোর আছে। চারিদিকে স্নেহশূন্য বিরাগ তাহাকে পদে পদে কাঁটার মতো বেঁধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ করে। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। অর্থাৎ ফটিক তার মামির কাছ থেকে একটু স্নেহ, একটু ভালোবাসার আশা করেছিল, কারণ এই সময় নারীদের মানুষ একটু অন্য চোখে দেখে তো। কিন্তু মামির যে এই অবজ্ঞা, উপেক্ষা, তার প্রতি যে অনাদর, সেটা ফটিককে একটু বেশি বেজেছিল। মামির স্নেহহীন চক্ষে সে যেন একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে। এইটা ফটিকের সবচেয়ে বাজিত। মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাজে মন দাও, একটি পরকে যাও। অর্থাৎ মামি তাকে কখনোই উৎসাহিত করছে না কোনো কাজের প্রশংসাও না, বরঞ্চ একটু বেশি কাজ করায় মামি বিরক্ত হচ্ছে, তাকে পড়তে মন দিতে বলছে। তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্নবাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। বাড়ি থেকে বেরিয়েছে মাঠে ঘাটে খানিকটা ঘুরে বেড়াবে, যে অভ্যাস তার গ্রামে ছিল, সেই জায়গা কলকাতায় ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। প্রকাণ্ড একটা ঢাউস ঘুড়ি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ, তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চ স্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী সরু নদী, সেই সব দল বল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায়ের চিত্তকে আকর্ষণ করিত। কলকাতায় হাঁফিয়ে উঠে ফটিকের বারবারই কোন জায়গার কথা মনে পড়ত? গ্রামের খোলা মাঠ, নদীর তীর, নদীতে সাঁতার কাটা, সর্বোপরি নিজের মাকে। হ্যাঁ, মা কখনো কখনো শাসন করেছে, কিন্তু সেটা কখনোই স্নেহের ঊর্ধ্বে গিয়ে নয়। স্নেহ ভালোবাসার কথা বারবার ফটিকের মনে পড়ত। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবলই একটা আন্তরিক মা মা ক্রন্দন, সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। স্বভাবতই ফটিক পড়াশোনায় অমনোযোগী ছিল, উপরন্তু স্থানান্তর হওয়ায় সে পাঠে মনোনিবেশ করতে পারছিল না। কলকাতার বদ্ধ পরিবেশে তার পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে গিয়েছিল। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত, তখন ভারাক্রান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করত। মাস্টারমশাইদের মারকেও সে নীরবে সহ্য করে নিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত, তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। কেন ছাদ নিরীক্ষণ করত? ছাদে গেলে একটু মুক্ত আকাশ দেখা যায়, তাই ছাদ তাকে টানত। যখন সেই দ্বীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটো কি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলবার জন্য ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত, তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত। একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিল, স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে পুজোর ছুটি, সে এখন ঢের দেরি। একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল। বিপদ, এমনি পড়াশোনায় মন নেই, তার উপর বই হারিয়ে গেছে। একে তো সহজেই পড়া তৈরি হয় না, তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল।
মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর অপমান করিতে আরম্ভ করিলেন। স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জা বোধ করিত। ইহার কোনো অপমানে তাহার অন্যান্য বালকের চেয়ে যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করিত। মানে ফটিকের অপমানে, ফটিকের মারধরে অন্যান্য বালকরা যতটা না আনন্দ পেত, তার মামাতো ভাইরা তার থেকে বেশি আনন্দ প্রকাশ করত। অসহ্য বোধ হওয়াতে একদিন ফটিক তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল, বই হারিয়ে ফেলেছি। মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া কহিলেন, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারিনি। মামি তো মনে মনে ফটিককে কোনোদিনই গ্রহণ করতে পারেননি। ফটিকের এই ধরনের কাজকে মামি যে প্রশ্রয় দেবে এ তো আমরা আশা করতেই পারি না। মামি তাই বিরক্তি প্রকাশ করে তার এই ব্যবহারে। ফটিক আর কিছু না বলিয়া চলিয়া আসিলে সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের ওপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা এবং দৈন্য তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল। স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির করিয়া আসিল। বুঝিতে পারিল তাহার জ্বর আসিতেছে। ফটিক বুঝতে পারল তার শরীরটা অসুস্থ হতে চলেছে। এই সময় মামির ওপর সে বোঝা হয়ে থাকতে চায়নি। বুঝিতে পারিল ব্যামো বাঁধাইলে তাহার মামির প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হইবে। মামি এই ব্যামোটাকে যে কিরূপে একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল। রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল। পরদিন ঠিক সকালবেলা ফটিককে আর দেখা গেল না। ফটিক কারোর উপর বোঝা হতে চায়নি, তাই ফটিক পরদিন সকালেই কি করলো, বাড়ি ছেড়ে পালিয়ে গেল। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না, তাকে আর খুঁজে পাওয়া গেল না সকাল থেকে। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে, সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থক অনেক ভিজিতে হইল। অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন। শেষ পর্যন্ত কি হলো, পুলিশের দ্বারস্থ হতে হলো বিশ্বম্ভরবাবুকে। সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়ালো। তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তায় 1 হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। 2 জন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্ভরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদ মস্তক ভিজা, সর্বাঙ্গে কাদা, মুখ চক্ষু লোহিত বর্ণ, থর থর করিয়া কাঁপিতেছে। একে জ্বর, তার উপর সারা দিন ফটিক বৃষ্টিতে ভিজেছে। জ্বর প্রচণ্ড বেড়ে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর থরথর করে কাঁপছে তার। বিশ্বম্ভরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেলেন। মামি তাহাকে দেখিয়াই বলিয়া উঠিলেন, কেন বাপু, পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। মামির কঠোর রূপ এখানেও একই রয়েছে। মামি চাইনি তাকে নিজের কাছে রাখতে, পরের ছেলের বিপদ হতে পারে এই আশঙ্কায় তাকে নিজের বাড়ি এই অবস্থায় পাঠিয়ে দিতে চেয়েছেন। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তার ভালো রূপ আহার আদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল, সমস্ত রাত্রি প্রলাপ বকিতে লাগিল। বিশ্বম্ভরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। জ্বর বেড়েছে, জ্বরের ঘরে ফটিক ভুলভাল বকতে শুরু করেছে। ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মিলিত করিয়া কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকাইয়া কহিল, মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্ভরবাবু রুমালের চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার বিড়বিড় করিয়া বকিতে লাগিল, বলিল, মা, আমাকে মারিস না, মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। ফটিক প্রলাপ বকছে জ্বরের ঘরে, তার পূর্বস্মৃতি রোমন্থন হচ্ছে, যখন অকারণে বা বিনা দোষে মা তাকে মেরেছে, সেই কথাগুলো তার মাথায় আসছে। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক তাহার কাহার প্রত্যাশায় ফ্যাল ফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ ফিরিয়া
পাশ ফিরিয়া শুইল। বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদু স্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। তার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইল, অবস্থা বড়ই খারাপ, অর্থাৎ হাতে খুব বেশি সময় আজ নেই। বিশ্বম্বরবাবু স্তিমিত প্রদীপে রোগ শয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। ফটিকের মা আসবে সেই অপেক্ষায় শুধু ফটিক করছিল না, বিশ্বম্বরবাবুও করছিলেন। ফটিক খালাসিদের মতো সুর করিয়া করিয়া বলিতে লাগিল, এক বাও মেলে না, দো বাও মেলে এ এ না। ফটিক যখন মামা বাড়ি আসছিল মামার সাথে, তখন দেখেছিল খালাসিরা জাহাজ থেকে, স্টিমার থেকে দড়ি ফেলে জল মাপছিল। ফটিকও এক অজানা সমুদ্রে পাড়ি জমাতে যাচ্ছে। সে অজানা সমুদ্রে যাওয়ার জন্য তারও তো জল মাপার দরকার, তাই সে যেন দড়ি দিয়ে জল মাপছে। লেখক সেই দিকটা উল্লেখ করার জন্যই তার মুখ থেকে এই উক্তিটা দিয়েছেন। কলকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছে ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। বালক তার তল খুঁজে পাচ্ছে না, কোথায় শেষ বালক সেটা জানে না। এমন সময় ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়াই উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। বিশ্বম্ভর বহু কষ্টে তাহার শোকোচ্ছ্বাস নিবৃত্ত করিলে তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকলেন, ফটিক, সোনা মানিক আমার। ফটিক অতি সহজেই তাহার উত্তর দিয়া কহিল, মা আবার ডাকিলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদু স্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। বাস্তবে কি ছুটি সবসময় আনন্দের নয়, কখনো কখনো ছুটি জীবনের ট্র্যাজেডি বয়ে আনে। ফটিকের জীবনেও সেরকম ঘটনাই ঘটেছে। সে কিন্তু কর্ম থেকে বিরতি পায়নি, তার এই বিরতি জীবন থেকে, সে জীবন থেকে ছুটি নিল। ছুটি গল্প তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ধন্যবাদ।